ক্লাস 10 এর আলোর আজকে রিভিশনের লাস্ট দিনের ক্লাস। তো আজকে আমাদের যে অংশগুলো বাকি আছে প্রধানত ফটোগ্রাফিক ক্যামেরা এবং চোখের ত্রুটি, তো সেই জায়গাগুলো একটু আলোচনা করব এবং আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো যেগুলো তোমাদের 2021-এর মাধ্যমিকের জন্য একটু গুরুত্বপূর্ণ এবং ভালো করে প্র্যাকটিস করতে হবে। তার জন্য কিছু প্রশ্ন আমি তোমাদের লিখিয়ে দেবো। তো প্রথম যেটা চলে আসে সেটা হচ্ছে আমাদের ফটোগ্রাফিক ক্যামেরা। আমরা কি জানি, কোন একটা উত্তল লেন্সের বা অভিসারী লেন্সের সামনে যদি 2f দূরত্বে বস্তু রাখা হয়, 2f দূরত্বে বস্তু রাখলে সেক্ষেত্রে যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা হচ্ছে বস্তুর সমান আকৃতির, সদ এবং অবশীর্ষ। বস্তু দূরত্ব যদি আরও বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে প্রতিবিম্ব আকার ছোট হয় এবং স্পষ্ট হয় এবং সেটা সদ হয় এবং অবশীর্ষ হয়। এই নীতিকে কাজে লাগিয়েই কোনো একটা বস্তুর প্রতিবিম্ব ফটোগ্রাফিক প্লেটে আমরা সৃষ্টি করি এবং সেটাকেই আমরা আলোকচিত্র বা ফটোগ্রাফি বলি। এটাই হলো বা যা হলো আমাদের ফটোগ্রাফিক ক্যামেরার মূল নীতি বা কার্যনীতি। তো এটাই আমরা প্রথমে দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব ছবিটা কেমন হয় ফটোগ্রাফিক ক্যামেরাতে। আমরা প্রথমে দেখে নেব যেটা ফটোগ্রাফিক ক্যামেরাতে থাকে হচ্ছে একটা লেন্স বা উত্তল লেন্স থাকে। এটা কতগুলো লেন্সের সমবায় তৈরি। এরপরে এখানে একটা অংশ থাকে যার সাহায্যে ফোকাসকে কন্ট্রোল করা যায়। কোনটাকে কি বলে বলে দেবো সব। এখানে থাকে চামড়া বা কাপড়ের তৈরি একটা প্রকোষ্ঠ, যার এখানে থাকে পর্দা বা ফটোগ্রাফিক প্লেটকে বসানোর জায়গা। এই হলো মোটামুটি ভাবে আমাদের, ঠিকই আছে ছবিটা। তো কোন একটা বস্তুর এখানে ধরো রাখলাম একদম প্রধান অক্ষের তাহলে সেক্ষেত্রে এখান থেকে একটা সমান্তরাল রশ্মি গেল গিয়ে এখানে মিলিত হলো, একটা রশ্মি যাবে একদম কেন্দ্র দিয়ে। ঠিকভাবে আঁকতে হবে ছবিটা। তোমরা যখন আঁকবে আগে ইমেজটা ফর্ম করে নেবে, তারপরে পর্দাটা বসাবে। লাইনটা টেনে নি, তাহলে আমাদের আঁকতে সুবিধা হবে। তাহলে কেন্দ্র দিয়ে গেল গিয়ে একদম মিলিত হয়ে গেল। সিমিলারলি এই দিক থেকে একটা সমান্তরাল ভাবে গেল, এদিক থেকে সমান্তরাল গেল। এটাকে যদি ফোকাস বলি, ফোকাস দিয়ে চলে যাচ্ছে যেমন করে আমরা আঁকা শিখেছি আগের দিন ক্লাসে। চলে গেল আর একটা যাবে কেন্দ্র দিয়ে, দুদিক দিয়েই আঁকছি, তারা একদম চলে গিয়ে মিলিত হবে কোথায়, স্ট্রেট লাইন। তোমরা আগে এটা এঁকে নেবে, এঁকে নিয়ে পর্দাটা বসাবে। তো এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এটা যদি আমরা A1 AB বলি, তাহলে A এর প্রতিবিম্ব তৈরি হয়েছে এখানে, B এর হয়েছে এখানে। তাহলে দেখতেই পাচ্ছি প্রতিবিম্বটা কেমন গঠন হলো। তো এই হচ্ছে ফটোগ্রাফিক ক্যামেরায় প্রতিবিম্ব গঠনের ছবি।
আশা করি বোঝা গেছে, একটু ঠিক করে দিই। হলো। তো এবার ফটোগ্রাফিক ক্যামেরাতে কি কি পার্ট থাকে বা কি কি অংশ থাকে সেগুলো একটু আমরা বুঝে নিই। ফটোগ্রাফিক ক্যামেরাতে কি কি পার্ট বা কি কি অংশ নিয়ে তৈরি সেটা আমাদের একটু দেখে নিতে হবে। প্রথম চলে আসি আলোক নিরুদ্ধ, একটা কালো পেন গেল কোথায়, এক মিনিট। আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ, আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ। এখান থেকে শর্ট কোশ্চেন আসে, কার্যনীতি খুব একটা দেয় না। তার মানে এখানে এই যে ডিসটেন্সটা অবজেক্ট বস্তু, এটা হচ্ছে সদ্বিম্ব অবশিষ্ট সদ্বিম্ব গঠন হয়েছে। মানে এই যে ডিসটেন্সটা ইউ, বস্তুর দূরত্ব কিন্তু গ্রেটার দ্যান এফ। ফোকাসের বাইরে রাখতে হবে। জেনারেলি আমরা ছোট প্রতিবিম্ব গঠন করি যাতে স্পষ্টভাবে প্রতিবিম্বটা তৈরি হয়। সেই জন্য বস্তুকে সাধারণত গ্রেটার দেন 2f দূরত্বে রাখলে ভালো হয়। f এর থেকে বড় কেন বলেছি, f এর থেকে বড় হলে সহজ হবে, 2f এ রাখলে সমান হবে, আর গ্রেটার দেন 2f রাখলে প্রতিবিম্বটা আমাদের ছোট হবে এবং স্পষ্ট হবে এবং সহজ হবে। তো আলোক নিরুদ্ধ অংশটাকে এই যে আমরা এঁকেছি, এটা কাপড় বা চামড়ার তৈরি একটা ঘর মতন, যার এই ভেতরের দেওয়ালটা কালো রঙের হয়, কালো রং করা থাকে। ওকে, কোন জায়গাটা বোঝা গেছে? ভেতরের যে দেওয়ালটা আছে সেখানে কিন্তু কালো রং করে দেওয়া থাকবে। কালো রং কেন করা থাকবে? কারণ ওখান থেকে যেন কোনো আলো প্রতিফলিত না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর কতগুলো ভাঁজ করা আছে, কতগুলো এখানে আমাদের, এটা হচ্ছে কাপড়, আমি জাস্ট পয়েন্টগুলো এখানে উল্লেখ করবো, ব্যাপারটা ছবিতে বুঝিয়ে দেবো। কাপড় বা চামড়ার তৈরি, কাপড় বা চামড়া দিয়ে তৈরি করা হয় এই প্রকোষ্ঠটি। এর ভিতরে কালো রং করা হচ্ছে যাতে আলো প্রতিফলন না হয়, তার জন্য ভিতরটা কালো করে দেওয়া হয়। তো এই ভাঁজগুলোকে পরিবর্তন করে আমরা পর্দার দূরত্বকে পরিবর্তন করতে পারি এবং প্রতিবিম্বের সাইজকে পরিবর্তন করতে পারি। তার জন্যই আমরা এই ভাঁজযুক্ত চামড়া বা কাপড়ের ভাঁজযুক্ত আমরা প্রকোষ্ঠটা ব্যবহার করি। তো এটাই হচ্ছে বক্সের মতন, যার ভিতরে আমার প্রতিবিম্বটা গঠন হবে। এরপর চলে আসি লেন্স, 2 নম্বর। এখানে যে লেন্সটা ব্যবহার করা হয় সেটা উত্তল লেন্স বা অভিসারী লেন্স বা কতগুলি উন্নত মানের যে ক্যামেরাগুলো হয় তাতে অনেকগুলি লেন্স একসঙ্গে সমবায় হিসেবে ব্যবহার করা হয়, যাদের সমবায় একটি অভিসারী লেন্সের মতো আচরণ করে। আর মনে রাখতে হবে লেন্সের ক্ষেত্রে বর্ণাপেরণ ত্রুটি মানে ক্রোমাটিক অ্যাবারেশন, এই ত্রুটিটা এই ক্ষেত্রে থাকে না। ঠিক আছে, তাহলে এই যে লেন্সটা কতগুলি লেন্সের সমবায় ব্যবহার করা হয়। দামি যে ক্যামেরাগুলো করা হয় যাতে বর্ণাপেরণ মানে ক্রোমাটিক মানে বিভিন্ন কালারের প্রতিবিম্ব যাতে তৈরি না হয়, বর্ণাপেরণ ত্রুটি চলে যায়, এই ত্রুটি যাতে না থাকে তার জন্য কি করা হয়, এই সমবায়টা কিন্তু, এই যে সমবায় ব্যবহার করছে এটা কিন্তু বিহেভ করবে, এরা অভিসারী লেন্সের ন্যায় আচরণ করে। অভিসারী না হলে, উত্তল লেন্সের মতো না হলে সদ্বিম্ব গঠন হবে না, অভিসারী লেন্সের মতো আচরণ করে, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে এই যে লেন্সটা, এটা একটা অভিসারী লেন্স মানে উত্তল লেন্স বা কতগুলি লেন্সের সমবায়। যার ফলে আমরা লেন্সটা ব্যবহার করার ফলে আমরা কি চাইছি,
আমরা যাতে বর্ণাপন্ন ত্রুটি না হয়। আর এইটা যে সিস্টেম করা আছে ফোকাস পরিবর্তন করার ব্যবস্থা, ফোকাস এটাকে বাড়িয়ে কমিয়ে ফোকাসটা পরিবর্তন কর, ফোকাস পরিবর্তন করার ব্যবস্থা, এই যে অংশটা দেখিয়েছি। ওকে, এখানে কতগুলো লেন্স একত্রিত ভাবে আছে যেটা বিহেভ করছে একটা উত্তল লেন্সের মতো, যার ফলে বর্ণাপন্ন ত্রুটি না হয় এবং এখানে অটোমেটিক বা স্বয়ংক্রিয় ফোকাসিং পরিবর্তন করার জন্য, ফোকাসিং পরিবর্তন করা যায় আমরা জানি, যারা ছবি তোলো ক্যামেরার সাহায্যে তাদের দেখবে ফোকাসিং চেঞ্জ করা যায়। ফোকাসিং চেঞ্জ করার জন্য এখানে একটা সিস্টেম করা থাকে যাকে আমরা স্বয়ংক্রিয় যন্ত্র হিসেবে বলতে পারি। বা এখন যেগুলো আমাদের দু রকম মোড হয়, একটা হচ্ছে ম্যানুয়াল মোড, একটা অটোমেটিক মোড। অটো ফোকাসিংও করা যায় আবার ম্যানুয়াল ফোকাসিংও করা যায়, দুটো কাজই করা যেতে পারে, কিন্তু এটা একদম নর্মাল একটা সিস্টেম দেখানো হচ্ছে, ব্যবস্থা করার ব্যবস্থা। ওকে, তাহলে এটা একটা অভিসারী লেন্স, অভিসারী লেন্সের ফোকাস চেঞ্জ করে আমরা প্রয়োজন মতো প্রতিবিম্ব গঠন করতে পারি। ঠিক আছে, এরপর চলে আসছে আমাদের 3 নম্বর পয়েন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর, তাহলে 2 হলো, 3 নম্বর হচ্ছে ডায়াফ্রাম বা স্টপ। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ডায়াফ্রাম বা হচ্ছে স্টপ। এটা কি কাজ? এটা কি, যে লেন্সের সমবায়টা আমরা ব্যবহার করব তাদের মাঝখানে বসিয়ে দেওয়া হবে কতগুলো ধাতব পাতকে যেগুলো ছিদ্রযুক্ত। এর কাজ কি? লেন্সের ওপর কতখানি আলো পড়বে, আপতিত আলোর পরিমাণটাকে নিয়ন্ত্রণ করবে ডায়াফ্রাম বা স্টপ। আপতিত আলোর পরিমাণ, কতখানি আলো গিয়ে আপতিত হবে, সেই আপতিত আলোর পরিমাণটাকে নিয়ন্ত্রণ করবে এটা কতগুলি ধাতব প্লেট, কতগুলি ধাতব পাতের সমন্বয় যা ছিদ্রযুক্ত। এই ছিদ্রের যা ছিদ্রযুক্ত। ওকে, তো এই ছিদ্রের ব্যাস পরিবর্তন করার ব্যবস্থা থাকে। সেই ছিদ্রের ব্যাস পরিবর্তন করলে বেশি পরিমাণ আলো পড়বে না কম পরিমাণ আলো পড়বে সেটা আমরা নির্ণয় করতে পারি। ছিদ্রের যুক্ত, তাহলে এটা কতগুলি ধাতব প্লেট বা পাতের সমন্বয়ে তৈরি যা ছিদ্রযুক্ত। এই ছিদ্রের ব্যাস পরিবর্তন করে আমরা কি করতে পারি, আমরা লেন্সের ওপর কতখানি আলো গিয়ে পড়বে, সেই আলো গিয়ে পড়বে মানে লেন্সের জায়গা কতখানি সেটাকে নিয়ন্ত্রণ করব, কতখানি জায়গা জুড়ে আলো পড়বে, কম জায়গায় না বেশি জায়গায়। তার মানে এই যে জায়গাটাকে আমরা বলি উন্মেষ, তাহলে এর কাজ হচ্ছে লেন্সের উন্মেষকে নিয়ন্ত্রণ করা বা উন্মেষকে পরিবর্তন করা। মানে এটাকে কম জায়গা করে দিলাম, কম আলো পৌঁছলো, বড় করে দিলাম, বেশি আলো পৌঁছলো, উন্মেষকে নিয়ন্ত্রণ করবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ডায়াফ্রাম বা স্টপ। এর সাহায্যে আমি লেন্সে কতখানি আলো গিয়ে পড়বে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ঠিক আছে, তো আমাদের কতখানি প্রতিবিম্বটা তৈরি হবে, কত পরিমাণ তীব্রতা হবে বা কতখানি উজ্জ্বলতা হবে সেটা ডায়াফ্রাম বা স্টপের সাহায্যে আমরা নির্ণয় করে থাকি। তো এখানে একটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে এফ সংখ্যা। এফ সংখ্যা মানে এফ সংখ্যা, ক্যামেরার এফ সংখ্যা খুব গুরুত্বপূর্ণ। এফ সংখ্যা মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বাই এই যে ছিদ্র, ডায়াফ্রামের ছিদ্রের ব্যাস বা উন্মেষের ব্যাস। তার উন্মেষ যত ছোট হবে এফ সংখ্যা তত বাড়বে,
উন্মেষ যত ছোট হবে এফ সংখ্যা বাড়বে। উন্মেষ ছোট মানে কম পরিমাণ আলো গিয়ে লেন্সের মধ্যে প্রবেশ করবে। আর এফ সংখ্যা যদি বড় হয়, এফ সংখ্যা যদি ছোট হয়, এফ সংখ্যা যত কমবে তত আমাদের উন্মেষের ব্যাস বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এফ সংখ্যা নির্ণয় করা যায়। এফ সংখ্যা বেশি মানে উন্মেষের ব্যাসটা ছোট, এফ সংখ্যা কমানো মানে উন্মেষটাকে বাড়ানো। যত এফ সংখ্যা কমবে তত উন্মেষের ব্যাস বড়, মানে বেশি আলো প্রবেশ করবে। তাহলে যদি আমাদের কম আলো প্রবেশ করাতে হয় লেন্সের ওপর, তাহলে এফ সংখ্যাকে আমাদের বড় হতে হবে, ফলে উন্মেষের ব্যাসটা কমে যাবে। উন্মেষের ব্যাস কমলে লেন্সের মধ্যে যতখানি আলো পৌঁছাচ্ছে সেটার পরিমাণ কমে যাবে। আর মনে রাখতে হবে এই ডায়াফ্রাম বা স্টপ বা ধাতব পাতগুলি ছিদ্রযুক্তগুলো কোথায় থাকে? এই যে লেন্সের সমবায় তাদের মাঝখানে বসানো থাকে। লেন্সের যে সমবায়গুলো আমরা ব্যবহার করব তাদের মাঝে আমরা এই ডায়াফ্রাম বা স্টপগুলোকে বসিয়ে দেবো, যার ফলে লেন্সের মধ্যে কতখানি আলো পৌঁছলো বা না পৌঁছলো সেটা নিয়ন্ত্রণ করবে ডায়াফ্রাম, বা উন্মেষের ব্যাসটাকে নিয়ন্ত্রণ করবে। উন্মেষটাকে ছোট বড় করতে পারবো ডায়াফ্রামের বা এই ছিদ্রগুলির পরিবর্তন ঘটিয়ে আমরা ব্যবস্থা করে থাকি। এখানে ব্যবস্থা থাকে এই জায়গাটায়, অত জটিলতার জায়গা আমি ছবিটা যাচ্ছি না, যতটা দরকার সেটা তোমাদের আমি বলে দেব। এরপর চলে আসি লেন্সের শাটার, 4 নম্বর পয়েন্ট। শাটার মানে হচ্ছে লেন্সের ওপর কত সময় ধরে আলো পড়বে, সম্পাতকাল। আলোর লেন্সের ওপর আপতিত আলোর, লেন্সের উপর আপতিত আলোর সম্পাতকালকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আধুনিক যে ক্যামেরাগুলো হয় তাদের ক্ষেত্রে এই সম্পাতকাল মানে টাইমটা কতক্ষণ টাইম, সম্পাতকালটা 1/10 থেকে 1/1000 সেকেন্ড পর্যন্ত করা হয়ে থাকে। 1/10 সেকেন্ড থেকে 1/1000 সেকেন্ড পর্যন্ত করা যায়। এখন যে আধুনিক যে ক্যামেরাগুলো আমরা ব্যবহার করি তাদের ক্ষেত্রে শাটার স্পিড যত বেশি তত আলো আমাদের আলোটা কম সময়ে ঢুকতে পারবে। শাটার যতক্ষণ ওপেন থাকবে তার মানে 1/10 সেকেন্ডের মধ্যে শাটারটা ডাউন হয়ে যাবে, তাহলে 1/10 সেকেন্ড লাইটটা ঢুকবে। 1/1000 মানে সেটা 1 মিলি সেকেন্ড, মানে এটা 0.1 সেকেন্ড থেকে 1 মিলি সেকেন্ড অবধি শাটার স্পিড করে দেওয়া হয়, তারপরে কম পরিমাণ আলো ঢুকতে পারে। তো সেগুলো মেনলি অন্ধকারে ছবি, মানে ধরো কোনো চাঁদের আলো ছবি তুলবো আমরা ক্যামেরার সাহায্যে, সেখানে শাটার স্পিডটাকে বাড়িয়ে দিতে হবে, নাহলেই কিন্তু ছবিটা স্পষ্ট আসবে না। ঠিক আছে, শাটার স্পিডকে বাড়িয়ে দিতে হবে, মানে আমার খুব কম সময় সম্পাতকালটাকে কমাতে হবে, মানে কম সময় ধরে আমার সম্পাতকালটা কম সময় ধরে আলোটা লেন্সের মধ্যে প্রবেশ করবে। যতক্ষণ শাটারটা ওপেন থাকবে সেই টাইমগুলো হচ্ছে এই সম্পাতকাল। এই সময় পর শাটারটা ডাউন হয়ে যাবে, মানে লেন্সের উপরে গিয়ে আর আলো পৌঁছতে পারছে না। তাহলে এটাই হলো আমাদের শাটারের কাজ। শাটারের কাজ হচ্ছে আলোর সম্পাতকালকে নিয়ন্ত্রণ করা বা প্রবেশের সময়। সম্পাতকাল মানে হচ্ছে এক কথায় মনে রাখতে হবে আলো প্রবেশের সময়। এই আলো প্রবেশের সময়কেই আমি নাম দিয়েছি কি সম্পাতকাল। আমি নাম দিইনি, আগে এমনিতেই বলা হয়, আমি কোনো নাম দিইনি। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল। তাহলে এটা হলো আমাদের শাটার। তাহলে আমরা কি কি শিখলাম? ডায়াফ্রাম শিখলাম, ডায়াফ্রামের পর শিখলাম না, প্রথম শিখলাম হচ্ছে আমাদের আলোক নিরুদ্ধ যে ব্যবস্থা সেটা কি করে করা হয়, তারপরে হচ্ছে লেন্স কেমন হবে, তারপরে বললাম ডায়াফ্রাম বা স্টপ কি, তারপরে বললাম শাটার কি। এরপর চলে আসে আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে এই যে পর্দা। এইখানে তো আমাদের ফটোগ্রাফিক প্লেটটা বসানো আছে যার উপর আমার ইমেজটা ফর্ম করবে। ফটোগ্রাফিক প্লেট যার উপর বসানো থাকে, যার উপর আমরা ছবিটা তুলব, ফটোগ্রাফিক প্লেট এটাই হচ্ছে আমাদের পর্দা। তার উপর কিন্তু
পর্দা হচ্ছে লেন্সের সাপেক্ষে বস্তুটা যেদিকে থাকে, মানে সিস্টেমের লেন্সের, এটা ধরো প্রকোষ্ঠটা, এটা এই প্রকোষ্ঠ, এটা প্রকোষ্ঠ আমার লেন্সের এইখানে ডায়াফ্রাম দেওয়া আছে, শাটার দেওয়া আছে, আলোটা কতটা প্রবেশ করলো, সময়টা নিয়ন্ত্রণ করলো। এবার ইমেজটা কোথায় ফর্ম করবে, প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে, প্রতিবিম্বটা গঠিত হয় পর্দায়। পর্দা যেটা, তাহলে 5 পর্দা ও ফটোগ্রাফিক প্লেট দুটো একসঙ্গে বলে দিলাম। পর্দাটা কি, পর্দা যেটা তৈরি করা হয় সেটা তৈরি করা হয় তাহলে কোথায় আছে, লেন্স থেকে লেন্সের যেখানে প্রতিবিম্বটা তৈরি হবে, মানে প্রতিবিম্ব দূরত্বে পর্দাটা বসানো হবে। আর বস্তু যেদিকে থাকবে তার উল্টো দিকে, মানে সিস্টেমের যদি বাঁ দিকে লেন্স লাগাই তাহলে ডান দিকে পর্দা থাকবে। এই যে আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠের পেছনের দেওয়ালটা হলো পর্দা, সেটা তৈরি হয়েছে ঘষা কাঁচ দিয়ে, ঘষা কাঁচের তৈরি হয়। তো এর ওপর প্রতিবিম্বটা তৈরি হয়। তো প্রতিবিম্বটা তৈরি হবে কিসের ওপর, প্রতিবিম্বটা তৈরি করতে হবে যদি পার্মানেন্ট একটা পেতে হয় তাকে সেখানে ফিল্ম বা ফটোগ্রাফিক প্লেট বসাতে হবে। তো ফটোগ্রাফিক প্লেটটা কি আমাদের কোথায় বসানো হবে, এই ঘষা কাঁচে তৈরি হলো পর্দা, এই পর্দার উপরে ফটোগ্রাফিক প্লেটটা বসানো হবে। এটি বসানো হয়, এটি বসানো হয় হচ্ছে পর্দার উপর। পর্দার উপর ফটোগ্রাফিক প্লেটটা দেখতেই পাচ্ছি ছবিতে, এরকম জায়গায় ধরে একটা ফটোগ্রাফিক প্লেটকে আমরা বসিয়ে দিলাম, লাল রং দিয়ে দেখাচ্ছি। এই আমাদের ফটোগ্রাফিক প্লেট, ছবিটা আমি চেঞ্জ করে দিলাম, ওখানে লাল দিয়ে একটা প্লেট দেখিয়ে দিয়েছি। পর্দার উপর বসিয়ে দেওয়া হয় ফটোগ্রাফিক প্লেটটা, প্লেটটাকে আমরা পর্দার উপর বসিয়ে দেবো। তাহলে পর্দার উপর বসিয়ে দিলে ফটোগ্রাফিক প্লেটে একটা স্থায়ী প্রতিবিম্ব তৈরি হবে, কারণ এই যে ফটোগ্রাফিক প্লেট আমরা পেলাম, এই প্লেটে কি থাকে, সিলভার ব্রোমাইডের একটা ইমালশনের আস্তরণ থাকে, সিলভার ব্রোমাইড। ইমালশনের আস্তরণ, সেই আস্তরণের ওপর যখন আলো গিয়ে পড়ে সেখানে একটা রাসায়নিক পরিবর্তন ঘটে এবং স্থায়ী প্রতিবিম্ব তৈরি হয়। যে সিলভার ব্রোমাইডের আস্তরণটা ফটোগ্রাফি প্লেটে করা হয়, সেই প্রতিবিম্বর যখন আলোটা গিয়ে এই প্লেটের ওপর পড়ে, তো এই সিলভার ব্রোমাইড ইমালশনের ওপর যে লেয়ারটা দেওয়া থাকে আস্তরণটা, সেই আস্তরণের সঙ্গে একটা রাসায়নিক পরিবর্তন ঘটে এবং প্লেটের ওপর একটা উল্টো প্রতিবিম্ব, যেটা সৎ অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়, আমরা দেখতে পাচ্ছি ছবিতে। এটাই হচ্ছে আমাদের ফটোগ্রাফি প্লেটের কাজ। তো সেটাতে সিলভার ব্রোমাইডের একটা ইমালশনের আস্তরণ দেওয়া থাকে। এটা মনে রাখতে হবে আলোক সংবেদী, এখানে যে রাসায়নিক বিক্রিয়াটা হয় সেটা আলোক সংবেদী, আলোর প্রভাবে রাসায়নিক বিক্রিয়া হয় এবং সেখানে একটা আমাদের স্থায়ী পরিবর্তন ঘটে, একটা স্থায়ী প্রতিবিম্ব তৈরি হয় এবং যেটাকে আমরা দেখতে পাই, যেটাকে আমরা বলি নেগেটিভ ছবি ফিল্মের ওপর বা ফটোগ্রাফিক প্লেটের ওপর, এবং সেটারই যখন আমরা ওয়াশ করি তার সাহায্যে আমরা একটা প্রতিবিম্ব পেয়ে যাই। তো এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ আলোচনা। আজকে আমরা তাহলে কি পয়েন্ট পড়লাম, তাহলে আমরা পয়েন্ট পড়লাম, প্রথম দেখলাম একটা হচ্ছে আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ, এটা প্রকোষ্ঠটা হলো, সেখানে একটা আমার লেন্স থাকে, সেটা অভিসারী লেন্স। এই লেন্সের সমবায়ের মাঝখানে বসানো থাকে ডায়াফ্রাম বা স্টপ। ডায়াফ্রাম বা স্টপ কি কাজ করে, আমার কতখানি আলো প্রবেশ করবে লেন্সের ওপর আলোর পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে। আমরা ডায়াফ্রাম বা স্টপ হলো কতগুলি ধাতব পাত দ্বারা তৈরি ছিদ্রযুক্ত একটা পাত, এইগুলোর পাতের ব্যাস পরিবর্তন করে বা এফ সংখ্যা সূত্র আমরা লিখে দিয়েছিলাম, ফোকাস দূরত্ব বাই উন্মেষের ব্যাস বা ছিদ্রের ব্যাসও লেখা যেতে পারে, অসুবিধা নেই। স্টপের যে ছিদ্রের ব্যাসগুলো হয় সেই ব্যাসটাই কিন্তু লেন্সের উন্মেষটাকে নিয়ন্ত্রণ করছে। উন্মেষটা বড় হলে বেশি আলো গিয়ে প্রবেশ করবে, উজ্জ্বল প্রতিবিম্ব
আর কম জায়গা দিয়ে গেলে আলোর পরিমাণটা একটু কমে যাবে। তো সেটার সাহায্যে আমরা তাহলে এফ সংখ্যা বাড়াচ্ছি মানে এফ সংখ্যা বাড়িয়ে দিচ্ছি মানে কত হলো, উন্মেষের ব্যাসটা ছোট হয়ে গেল বা ছিদ্রের ব্যাসটা ছোট হলো, আর ছিদ্রের ব্যাস বাড়িয়ে দিলে এফ সংখ্যা কমে যাচ্ছে। আধুনিক যে ক্যামেরাগুলো ব্যবহার করা হয় তাতে স্বয়ংক্রিয়ভাবে আমার যে এফ সংখ্যা থাকে সেটা কত, 1/10 সেকেন্ড থেকে আমরা কত সেকেন্ড অবধি পাই, সেটা হচ্ছে এফ সংখ্যার ভ্যালুটা হচ্ছে 1/1000। এটাকে আলো সম্পাদকাল বলা হয়। এফ সংখ্যা না, ওটা শাটার টাইম যেটা বলছিলাম। তো শাটারের ক্ষেত্রে যেটা আলো সম্পাদকালটা ছিল হচ্ছে, ওটা আমি বলতে ভুল করলাম, আধুনিক ক্যামেরায় যেটা 1/10 সেকেন্ড থেকে আমার 1/1000 সেকেন্ড অবধি আমার এই ভ্যালুটা হয়ে থাকে। আমার যে শাটারের কতক্ষণ ধরে শাটারটা ওপেন থাকবে, আলোর সম্পাদকাল বা আলো লেন্স সের ওপর আপতিত আলোর যে সময়টা, এটা কত, আধুনিক ক্যামেরায় 0.1 সেকেন্ড থেকে 1 মিলি সেকেন্ডের অবধি মধ্যে টাইম গ্যাপটা করা হয়। এর মধ্যেই বিভিন্ন টাইমে শাটার স্পিড করা হয়। শাটার স্পিড যদি বেশি হয় তাহলে দ্রুত শাটারটা পড়ে যাবে, তাহলে কম আলো পৌঁছবে লেন্সের ওপর, সময়টাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে প্রথম কাজ কি, তাহলে এটা কালো চামড়া বা কাপড়ের তৈরি একটা প্রকোষ্ঠ, ভেতরটা কালো করা থাকে যাতে ভেতরে আলোর প্রতিফলন না হয়। 2 নম্বর হচ্ছে এখানে একটা অভিসারী লেন্স থাকে, কারণ আমরা চাই সৎ বিবর্ধিত বা ক্ষুদ্র প্রতিবিম্ব পেতে। প্রধানত খর্বাকৃতি প্রতিবিম্বই তৈরি হয় ছোট, কারণ সেক্ষেত্রে সাধারণত বস্তু দূরত্বটা ফোকাস দূরত্বের দ্বিগুণ ফোকাস দূরত্বের থেকে বেশি বা সমানে রাখা হয়। সমানে রাখলে সমান হবে, বাইরে রাখলে ছোট হবে, এই নীতিটাকে কাজে লাগানো হয়। 3 নম্বর দেখলাম আমাদের যেটা ডায়াফ্রাম বললাম, ডায়াফ্রামের কাজ কি, আপতিত আলোর পরিমাণটাকে নিয়ন্ত্রণ করা, লেন্সের ওপর কতটা আলো পড়বে। 4 নম্বর হলো শাটারের যেটা দেখলাম, নেক্সট পয়েন্ট যেটা শাটার কি দেখলাম, আপতিত আলোর সময়টাকে নিয়ন্ত্রণ করছে, যেটাকে বলে সম্পাদকাল। সময়টা কতক্ষণ দেবো, 0.1 সেকেন্ড থেকে 1 মিলি সেকেন্ড বা 0.001 সেকেন্ড এর মধ্যে হতে হবে। আধুনিক ক্যামেরায় এটা করা হয়ে থাকে। আচ্ছা, এরপর দেখলাম হচ্ছে আমাদের পর্দাটা হচ্ছে ঘষা কাঁচ দিয়ে তৈরি হয়, এর উপর প্রতিবিম্ব দেখতে পাই আমরা, প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এবার যদি প্রতিবিম্বটাকে স্থায়ী করতে হয় তাহলে এর সামনে একটা ফটোগ্রাফি প্লেট বা অনেক ক্ষেত্রে সেলুলয়েড পর্দাও ব্যবহার করা হয়। তো ফটোগ্রাফি প্লেট যদি বসিয়ে দিই, তার ওপর সিলভার ব্রোমাইড নামক একটি ইমালশনের আস্তরণ থাকে। এই আস্তরণের সাথে যখন আলো গিয়ে পড়ে একটি আলোক সংবেদী রাসায়নিক পরিবর্তন ঘটে। কি বললাম, আলোক, মনে রাখতে হবে, আলোক সংবেদী রাসায়নিক পরিবর্তন। আলোক সংবেদী রাসায়নিক পরিবর্তন ঘটে এবং যার ফলে এই ফিল্ম, যেটাকে নেগেটিভ বলা হয়, এটাকেই আমরা ওয়াশ করলে স্পষ্ট প্রতিবিম্ব। নেগেটিভ মিনস যে জায়গাগুলো হচ্ছে লাইট আছে সেই জায়গাগুলো ডার্ক হবে, আর যে জায়গাগুলো ডার্ক আছে সেগুলো হচ্ছে লাইট হবে। ওকে, তো এই হচ্ছে ফিল্ম বা নেগেটিভ, মানে উল্টো জিনিস দেখতে পাবো। মানে জিনিসটাকে আমরা যদি এরকম ভাবে, ধরো কোনো একটা জায়গায় কালো আছে, এরকম, এখানটা আবার কালো, এখানে কালো। এবার এটাকে যখন আমরা ওয়াশ করবো, মাঝখানটা সাদা হবে, তারপরটা কালো, তারপরটা সাদা হবে, তারপরটা কালো, এইভাবে লাইক দিস। উল্টো, এটা ঠিক উল্টো হচ্ছে, এটা কালোটা সাদা, সাদাটা কালো, কালোটা সাদা, সাদাটা কালো, কালোটা সাদা, তারপরে আবার একটা সাদা আছে, দেখতে পাবেন কোনটা কালো ছিল চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, তো এইভাবে আমরা জিনিসটাকে দেখতে পাই। এটাকে ফিল্ম, এটা হচ্ছে ছবি, যেটা আমাদের যে ছবিটা আমরা তুলতে চাইছি সেটা। তো এই হচ্ছে আমাদের, এখান থেকে শর্ট কোশ্চেন আসে। কার্যনীতি খুব একটা দেয় না, তো কার্যনীতি তোমাদের বুঝিয়ে দিলাম কি করে, মূল কার্যনীতি কি করে কাজ করে আমাদের ফটোগ্রাফিক ক্যামেরা। তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে। এবছর আসতে পারে কার্যনীতি, কারণ এখন যা কোশ্চেনের ধরন হয়েছে, আনকমন যে প্রশ্নগুলো, আনপ্রেডিক্টেবল কোশ্চেনগুলো বেশি আসে। তো তার জন্য তোমরা এটা কিন্তু ভালো করে কার্যনীতি করে রাখবে, কি কি পয়েন্টগুলো আছে, কি কি অংশ থেকে 6টা পয়েন্ট। আমাদের বায়ু, আমাদের আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ, লেন্স, অভিসারী লেন্স, ডায়াফ্রাম বা স্টপ, শাটার, পর্দা, ফটোগ্রাফিক প্লেট, এই 6টা পয়েন্ট ভালো করে পড়ে নেবে। ছবিটা প্র্যাকটিস করবে। প্রতিবিম্বটা সদ্বিম্ব, ফোকাসের বাইরে 2F বা 2F এর বাইরে বস্তু রাখা হবে, রেখে আমাদের প্রতিবিম্ব তৈরি করা হবে। এইটুকুনি পড়লেই ভালো করে হয়ে যাবে, আর কোনো কিছু জানার এখানে দরকার নেই, এইটুকুনি যথেষ্ট। এরপর আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে চোখ সংক্রান্ত কতগুলো বিষয়, চোখের ত্রুটি, বিষয়গুলিকে আলোচনা করি এবং সেখান থেকে কিছু ছবি আছে
তোমাদের একটু সময় নষ্ট করছি, যাই হোক সময় তো লাগবেই। প্রথম যেটা বলবো, চোখের উপযোজন ক্ষমতা। অ্যাকোমোডেশন পাওয়ার। তো চোখের যে লেন্স সেটাকে সংকুচিত বা প্রসারিত করে ফোকাস দূরত্ব, চোখের লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তন করে কোনো দূরের বা কাছের বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠন করার যে প্রক্রিয়া, প্রসেস আমরা করে থাকি, সেটাকেই বলা হচ্ছে চোখের অ্যাকোমোডেশন পাওয়ার বা উপযোজন ক্ষমতা। তাহলে চোখের যে লেন্স আছে সেটাকে তার ফোকাস দূরত্ব পরিবর্তন করে বা আকার আকৃতির পরিবর্তন করে অসীম দূরত্ব বা নিকটে থাকা কোনো বস্তুর, লিখে দিই, চোখের লেন্সের মানে আমাদের সিলিয়ারি পেশিকে প্রসারিত করে বা সংকুচিত করে লেন্সের আকার পরিবর্তন করে অসীম দূরবিন্দু, যেটা অসীম দূরত্ব বা নিকটে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব কি বললাম, চোখের লেন্সের আকার পরিবর্তন করে অসীম দূরত্বে থাকা বা নিকটে থাকা কোনো বস্তুকে আমরা প্রতিবিম্ব রেটিনায় ফোকাসিং করার ক্ষমতাকে বা রেটিনায় প্রতিবিম্ব গঠন করার ক্ষমতাকে বলে উপযোজন ক্ষমতা। মনে রাখতে হবে দুটো পয়েন্ট। নিকটে থাকা বস্তুর ক্ষেত্রে সিলিয়ারি পেশিগুলোকে আমরা সিলিয়ারি পেশিকে প্রসারিত করা হয়, প্রসারিত কি করলে হবে, আমাদের লেন্সের মাঝখানের যে অংশটা আছে সেটার কার্ভেচার বেড়ে যাবে, বক্রতাটা বেড়ে যায়। বক্রতা বেড়ে গেলে তার ব্যাসার্ধটা কমে যাওয়ার ফলে ফোকাস দূরত্ব কমে যায়, করে ফোকাস দূরত্ব চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমিয়ে নিকটে থাকা বস্তুর প্রতিবিম্বকে কমিয়ে রেটিনায় ফোকাস করি। রেটিনায় ফোকাস করি প্রতিবিম্বকে। সিলিয়ারি পেশিতে যখন প্রসারিত করব তখন আমার লেন্সের মধ্যবর্তী অংশটা কিছুটা গোলাকার হয়ে যাবে, বাইরের দিকে ফুলে উঠবে, তার ফলে ফোকাস দূরত্বটা ছোট হয়ে যাবে। ফোকাস দূরত্বটা কমিয়ে নিকটে থাকা যে বস্তুগুলো সেগুলোর প্রতিবিম্বকে আমরা ফোকাস করব রেটিনাতে। আর দূরের বস্তুর ক্ষেত্রে দূরবর্তী মানে অনেক দূর থেকে আসছে, দূরে কোনো চাঁদ দেখছি বা কোনো দূরের কোনো বস্তুকে দেখছি, সেক্ষেত্রে সিলিয়ারি পেশিকে সংকোচন করব ফোকাস দূরত্ব বাড়িয়ে, সংকোচন করে ফোকাস দূরত্বকে, এক্ষেত্রে লেন্সের থিকনেস কিছুটা কমে যায়, মানে জিনিসটা একটু ফ্ল্যাট হয়ে যায়,
তাই ফোকাস দূরত্ব বেড়ে যায়, বৃদ্ধি করে দূরের বস্তুর প্রতিবিম্ব রেটিনায় ফোকাস করা হয়। প্রতিবিম্ব লিখে দিলাম, একটা প্রতিবিম্ব তাহলে এইভাবে আমরা উপযোজন করে থাকি আমাদের, এটা স্বকীয় একটা ক্ষমতা আমাদের চোখের লেন্সে ফোকাস করার ক্ষেত্রে বা প্রতিবিম্ব দেখার ক্ষেত্রে বা কোন একটা বস্তুকে দেখার ক্ষেত্রে। ওকে, এই হচ্ছে চোখের উপযোজন ক্ষমতা, লেন্সের আকার পরিবর্তন করে অসীম বা দূরের কোনো বস্তুকে ফোকাস করার ক্ষেত্রে রেটিনাতে আমরা এইভাবে করে থাকি। নিকটে থাকার বস্তুর ক্ষেত্রে সিলিয়ারি পেশিকে প্রসারিত করি, ফলে ফোকাস দূরত্ব কমে যায় লেন্সের, যার ফলে তার প্রতিবিম্বটা রেটিনায় ফোকাস হয়। আবার দূরের বস্তুর ক্ষেত্রে সিলিয়ারি পেশিকে সংকুচিত করি, তার ফলে লেন্সটা অপেক্ষাকৃত কি হয়ে যায়, পাতলা হয়ে যায় বলেছি, তার ফলে ফোকাস দূরত্ব বৃদ্ধি পায় এবং দূরের বস্তুর প্রতিবিম্ব রেটিনায় ফোকাস হয়ে যায়। এরপর আমরা পড়ব চোখের অভিযোজন ক্ষমতা। তো চোখে যদি বেশি পরিমাণ আলোকে চোখে পড়ে সেক্ষেত্রে আমাদের মনিটা, চোখের যে মনি বা লেন্সটা আছে সেটা ছোট হয়ে যায় আকারে, আর কম পরিমাণ আলোর ক্ষেত্রে প্রসারিত হয়ে যায়, বড় হয়ে যায়। তো এই যে লেন্সের ছোট হয়ে যাওয়া এবং বড় হয়ে যাওয়ার যে ঘটনা কম আলোতে বা বেশি আলোর ক্ষেত্রে, এটাকেই বলা হচ্ছে অভিযোজন ক্ষমতা। তাহলে চোখের লেন্সের ওপর যখন আমার কম আলো পড়ে, তোমরা দেখবে যদি হঠাৎ করে অনেক চোখে আলো এসে পড়ে সেক্ষেত্রে চোখটা যেন আমরা একটু ছোট হয়ে যায়, আর অন্ধকার বা কম আলোর ক্ষেত্রে আমাদের চোখের যে লেন্সটা বা মনিটা সেটা প্রসারিত হয়ে যায়। তো এটাকেই আমরা বলছি, এই যে আলোর তীব্রতা অনুসারে আমার চোখের যে মনিকে বড় করা এবং ছোট করার যে ক্ষমতা, সেটাকেই আমরা বলছি চোখে আমার অভিযোজন ক্ষমতা। তাহলে কম আলোতে কি হয়, চোখের যে মনি আছে যেটাকে লেন্স বলি, মনিটা হচ্ছে বড় হয়, আর বেশি আলোর ক্ষেত্রে ছোট হয়ে যায়। তো সুতরাং আলোর তীব্রতা অনুসারে মনির আকার বড় বা ছোট করার ক্ষমতাকে চোখের অভিযোজন ক্ষমতা বলা হয়। তাহলে কি হলো, যখন আমাদের চোখে বেশি পরিমাণ আলো এসে পড়ে তখন চোখের মনির আকারটা ছোট হয়ে যায়, আর যখন কম আলো এসে পড়ে তখন আমাদের চোখের পেশিগুলো সংকুচিত প্রসারিত হয় মেনলি, তার ফলে ছোট হয় বা বড় হয়। বুঝতেই পারছি, তাতে এটাকেই বলা হচ্ছে অভিযোজন ক্ষমতা। ঠিক আছে, এরপর চলে আসি পরবর্তী আমাদের বিষয়। ছোট ছোট প্রশ্ন এগুলো আসে, অভিযোজন ক্ষমতা কি, উপযোজন ক্ষমতা কি, এগুলো ভালো করে দেখে নেবে, তোমাদের বইতেও আছে, একটু দেখে নেবে সব মিলিয়ে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এরপর নিকট দূরত্ব মানে কাছের দূরত্ব, আর একটা হচ্ছে দূরের দূরত্ব। তো চোখকে কষ্ট না দিয়ে সবচেয়ে নিকটে থাকা কোনো বস্তু আমরা যে
আমার চোখ তো দেখতে পাচ্ছি চশমায়, চশমার ক্ষেত্রে নিকট বিন্দু পরিবর্তন হয়ে যায় বা দূরবিন্দুরও পরিবর্তন হয়, দুটোরই পরিবর্তন হতে পারে, সেখান থেকে আমাদের চোখের ত্রুটিগুলো চলে আসে। তো ঘটনা কি, চোখকে কষ্ট না দিয়ে সবচেয়ে নিকটে যে দূরত্ব অবধি কোনো বস্তুকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই তাকে বলা হয় নিকট বিন্দু। আর যদি সুস্থ ব্যক্তি হয় তার ক্ষেত্রে নিকট বিন্দুর দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। সুস্থ ব্যক্তির ক্ষেত্রে সে বিনা পরিশ্রমে চোখকে কষ্ট না দিয়ে সে নিকটে 25 সেন্টিমিটারের দূরত্বে যদি কোনো বস্তু রাখে তাহলে সে তার প্রতিবিম্বটা স্পষ্টভাবে দেখতে পায়। আর দূরবিন্দু মানে কি, দূরের থেকে আসা কোনো বস্তু থেকে অনেক দূরে কোনো একটা বস্তু আছে, সেটাকে সে দেখতে চাইছে, তার চোখ কষ্ট না করে সে খুব সহজেই দেখতে পাচ্ছে, যে দূরত্ব অবধি সবচেয়ে দূরে সেটাকে বলা হয় দূরবিন্দু। দূরবিন্দুর দূরত্ব হচ্ছে সুস্থ ব্যক্তির ক্ষেত্রে অসীম দূরত্ব। তাহলে আমাদের রেঞ্জ অফ ভিশন বা দৃষ্টিক্ষেত্র সীমা কতটা, সুস্থ ব্যক্তির ক্ষেত্রে 25 সেন্টিমিটার থেকে অসীম দূরত্ব অবধি। মানে এই দূরত্বগুলো পরিবর্তন হয়ে যাওয়াকেই বলা হচ্ছে চোখের ত্রুটি। এই দূরত্বগুলো পরিবর্তন হয়ে যাওয়াই হলো চোখের ত্রুটি। যদি দূরের বিন্দুটা দূরবিন্দুটা কাছে চলে আসে, মানে দূরটা তার নষ্ট হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে মায়োপিয়া, ঠিক আছে, হ্রস্ব দৃষ্টি। আর যদি কাছের বিন্দুটার পরিবর্তন ঘটে তখন তাকে বলা হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি। তো এই দুটোর চোখের ত্রুটি সম্পর্কে আমাদের পড়তে হবে। তো দূরবিন্দু আর নিকট বিন্দু, নিকট বিন্দু আমি জাস্ট দুটো পয়েন্ট লিখে দেবো, মনে রাখবে। নিকট বিন্দু মানে কি বলে দিয়েছি, সুস্থ ব্যক্তির ক্ষেত্রে এই দূরত্ব হলো 25 সেমি, আর শিশুদের হচ্ছে, এটা তো আমাদের অনেক বইতে থাকে না, তোমরা জানো আশা করি, তাও 7 সেন্টিমিটার। আর দূরবিন্দু সুস্থ ব্যক্তির ক্ষেত্রে এবং শিশুদের আলাদা নয়, এদের একই। সুস্থ ব্যক্তি ক্ষেত্রে হচ্ছে অসীম। এই যে 25 সেন্টিমিটার থেকে, আমি সুস্থ ব্যক্তির ক্ষেত্রেই বলছি, অসীম এই যে বিস্তৃত সীমা, এটাকে বলা হচ্ছে রেঞ্জ অফ ভিশন বা দৃষ্টি সীমা। সুস্থ ব্যক্তির ক্ষেত্রে দৃষ্টি সীমা হলো 25 সেন্টিমিটার থেকে অসীম দূরত্ব অবধি মধ্যবর্তী যে কোনো বস্তুকে সে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাবে। এবার চলে আসি দীর্ঘ দৃষ্টির ত্রুটি। তো হাইপারমেট্রোপিয়া, তো ধরো এই যে চোখের লেন্স, মোটামুটি একটা হলো। তো দূরের কোনো বস্তুর ক্ষেত্রে প্রথম হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি ত্রুটি। দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূরের কোনো বস্তু থেকে আগত আলোকরশ্মি প্রতিবিম্ব দূরের কোনো বস্তু থেকে আসলে, কোন একটা অবজেক্ট আছে, দূরের কোনো বস্তু থেকে যখন আসছে তার প্রতিবিম্ব কিন্তু রেটিনাতেই তৈরি হচ্ছে, দূরের বস্তু। কিন্তু কোনো বস্তু যদি কাছে থাকে, মোটামুটি এঁকে দিলাম তোমাদের বোঝার মতন করে, খুব ভালো দেখাতে পারছি না, যাই হোক দেখানো গেলেই হলো। কাছের বস্তুর ক্ষেত্রে কি হয়,
কাছে যদি কোনো অবজেক্ট থাকে, কাছের বস্তু যদি হয়, সেক্ষেত্রে তার প্রতিবিম্বটা চলে যাচ্ছে আমাদের রেটিনার পিছনে। ইমেজ তৈরি হয়েছে, আই মানে ইমেজ মানে প্রতিবিম্ব, এটা কাছের বস্তু। তাহলে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি ত্রুটি সম্পন্ন ব্যক্তি তার দূরের দৃষ্টি ঠিক থাকলেও কাছের দৃষ্টি ত্রুটিপূর্ণ হয়ে গেছে। কাছের 25 সেন্টিমিটারটা ঠিক নেই, কাছের কোনো বস্তু রাখলে তার প্রতিবিম্বটা চলে যাচ্ছে কোথায়? রেটিনার পেছনে তৈরি হচ্ছে। তাহলে আমাদের এখন কি করতে হবে? এই ত্রুটিটাকে দূর করতে হবে। একটু ভালো করে বুঝি। আমরা দু রকম লেন্স শিখেছি, একটা অভিসারী একটা অপসারী। অভিসারী লেন্সের কাজ কি? কোনো আলোকে যদি লেন্স না থাকে, ছবি আঁকি, ধরো কোনো একটা অভিসারী রশ্মিগুচ্ছ আছে, অভিসারী রশ্মিগুচ্ছের পথে যদি একটা উত্তল লেন্সকে বসিয়ে দিই, উত্তল লেন্স কি করে? অভিসারী রশ্মিগুচ্ছকে যেখানে তারা মিলিত হচ্ছিল, কোথায় হচ্ছিল? এখানে পিতে মিলিত হচ্ছিল। লেন্স কি করবে? যে বিন্দুতে মিলিত হয় তার আগে মিলিয়ে দেয়। তাহলে দেখো, পিতে মেলার কথা ছিল, কিন্তু লেন্স থাকার জন্য কোথায় মিলছে? কিউতে মিলছে। তাহলে একটা করা যেতে পারে, এই প্রতিবিম্ব তৈরি হচ্ছিল কোথায়? তৈরি হচ্ছিল রেটিনার পেছনে। যদি এখানে লেন্স দিই, তাহলে এই ইমেজটা, এটার ইমেজটা, এটাকে দ্বিতীয় যে লেন্স বসাবো সে কি করবে? এই প্রতিবিম্বটাকে বস্তু হিসেবে ভাববে, দিয়ে তার প্রতিবিম্ব তৈরি করবে কোথায়? রেটিনাতে। তাহলে কি প্রথম এই যে লেন্স আর এই দুটো লেন্স মিলে আলটিমেটলি এখানে যে চোখের লেন্স আর সামনে যে লেন্স বসাবো, তারা দুজন মিলে কি করছে? তারা দুজন মিলে এটার প্রতিবিম্ব তৈরি করছে রেটিনাতে। তাহলে দ্বিতীয় লেন্স কি করলো? এটাকে বস্তু হিসেবে ধরে নিয়ে তার প্রতিবিম্ব, যেমন এখানে পি হলো বস্তু, আলোটা আসছিল মিলিত হচ্ছিল কোথায়? পিতে, লেন্স বসিয়ে দিলাম কোথায়? হলো একটু আগে হলো। তাহলে এখানে যদি লেন্স বসিয়ে দিই, তাহলে এর প্রতিবিম্বটা একটু আগে হবে এবং সেটা রেটিনাতে উৎপন্ন হবে এবং আমরা চোখের ত্রুটি দূর হবে। তাহলে এখানে কি লেন্স ব্যবহার করব? হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে উত্তল লেন্স। কেন করব? প্রতিবিম্বটাকে আগেই আনতে হবে। উত্তল লেন্স কি করে? যেখানে মিলিত হওয়ার কথা তার থেকে আগে মিলিয়ে দেয়। তাহলে সেই ছবিটা আমরা এবার দেখি। এটাই আমাদের গুরুত্বপূর্ণ ছবি। বড় হয়ে গেল, যাই হোক। তোমরা এগুলো কম্পাস দিয়ে আঁকবে, স্পষ্টভাবে এঁকে প্র্যাকটিস করবে বাড়িতে, এবারে আসতে পারে। প্রধান অক্ষটা এঁকে নিলাম। এখানে ছিল কাছের বস্তু, ছবিটা দেখা যাচ্ছে পরিষ্কার? গুড। কাছের বস্তু, এখানে একটা লেন্স রেখেছি। আগে কি হচ্ছিল? আগে আলোটা এই অবধি এসে সোজা যাচ্ছিল, এই অবধি যখন দ্বিতীয় লেন্স ছিল তখন সোজা যাচ্ছিল, তার প্রতিবিম্ব তৈরি করছিল কোথায়? তার প্রতিবিম্ব তৈরি করছিল এই পেছনে। আমি সেটা দেখালাম না, দেখিয়েই দিই একবার, মুছে দেবো। তার প্রতিবিম্ব তৈরি করছিল কোথায়? এখানে। যখন দ্বিতীয় লেন্স ডট লাইনটা দেখে, পথে ডট করে দিয়েছি, আলোটা এই পথে সেখানে ইমেজ তৈরি করছে। এবার এ থাকলে কি হবে? এই সমবায় মিলে এই যে লেন্স, দুটো লেন্স, এই কি করবে? এটাকে একটু বেঁকিয়ে দেবে। দেখতে পাচ্ছি বেঁকে গেছে। হ্যাঁ দেখো, ওটা যাচ্ছিল যে তার থেকে একটুখানি কাছে চলে এসছে, এখান দিয়ে যাচ্ছিল, একটু কাছে চলে এলো, যে তারা প্রতিবিম্ব তৈরি করলো। আর দূরের যে বস্তু, দূরের যদি কোনো বস্তু থাকে, এটা কাছের বস্তু, এটা করলাম কাছের বস্তু।
দূরেরটা কোনো সমস্যা নেই, এখান থেকে আসলে মিলিয়ে দিতে হবে ওর সঙ্গে। কাছের বস্তুটা আঁকবে না, আমি তাও আঁকার জন্য দেখিয়ে দিচ্ছি। যেখানে ছিল সেখানে ঠিকভাবে মিলতে হবে। এটা একটু এই করে দিন। এটা কাছের বস্তু, এটা দূরের বস্তু। এটা পি, এটা কি, এটা হলো কাছের বস্তু। তাহলে কাছের বস্তুও প্রতিবিম্ব হলো এখানে, দূরের বস্তুও প্রতিবিম্ব হলো। তাহলে এই হলো আমাদের হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি ত্রুটি। ছবিটার ইন্টেন্সিটি বাড়িয়ে দিলাম তোমাদের দেখতে সুবিধা হবে। বাহ, ছবিটা গোলকটা খুব, স্পিয়ারটা মানে সার্কেলটা খুব ভালোই দেখতে লাগছে। তাহলে ইমেজ হচ্ছিল কোথায়? এখানে ইমেজ হচ্ছিল। তাহলে এই লেন্স না থাকলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। শুধু 1 নম্বর থাকলে ইমেজ হবে এখানে, 2 নম্বর থাকলে ইমেজ হবে এখানে। ছবিটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তোমরা শুধুমাত্র কাছের বস্তু দিয়েই ছবিটা আঁকবে, দূরের বস্তুটা দেখানো দরকার নেই। আমি দেখিয়ে দিলাম ওটা একই পথে যাচ্ছে কিভাবে। এরপর চলে আসি আমাদের পরবর্তী যে ত্রুটি। তাহলে প্রতিকারটা শিখে গেলাম। তাহলে নির্দিষ্ট ফোকাস দূরত্ব সম্পন্ন একটা উত্তল লেন্স ব্যবহার করতে হবে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি ত্রুটি দূর করতে গেলে। আচ্ছা, এরপর চলে আসি আমাদের মায়োপিয়া। একটা জিনিস দেখে নিই আগে, মায়োপিয়া পড়ার আগে। ধরো কোনো একটা যদি অবতল লেন্স থাকে, অবতল লেন্স হচ্ছে অপসারী লেন্স। একটা যদি অভিসারী রশ্মি মিলিত হতো এখানে, তারা মিলিত হতো এখানে। এবার এই লেন্স যদি না থাকে তাহলে মিলিত হতো পিতে। যদি লেন্সটা বসি তারা কি হবে, আরো দূরে গিয়ে মিলিত হবে। তার মানে যদি কোনোভাবে রেটিনার আগে প্রতিবিম্ব গঠিত হয়, কোনোভাবে রেটিনার আগে প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে আমরা কি করব, একটা অবতল লেন্সকে ব্যবহার করব। যে অবতল লেন্সটা সেটাকে প্রতিবিম্বটাকে রেটিনার আগে হয়েছিল আবার রেটিনায় ঠেলে পাঠিয়ে দেবে। ওকে, তো এটাই হচ্ছে নীতি। স্বল্প দৃষ্টি বা যেটাকে মেট আমাদের বলে মায়োপিয়া, মায়োপিয়াটা আমরা এবার দেখব। মায়োপিয়ার ক্ষেত্রে হচ্ছে মনে হয় হ্রস্ব দৃষ্টি। বাংলাটা একটু দেখে নিও, আমার বানান ভুল হতে পারে। হ্রস্ব দৃষ্টি না স্বল্প দৃষ্টি কিছু একটা বলে। তো এটা হচ্ছে মায়োপিয়া। তো মায়োপিয়ার ক্ষেত্রে কি হয়, নিকট বিন্দুতে বস্তু থাকলে কোনো তার সমস্যা নেই চোখের, দূরের বস্তু থেকে আগত প্রতিবিম্ব রেটিনার আগে তৈরি হয়ে যায়, দূরের বস্তু। তো এই লেন্স জাস্ট আমি ছোট করে একটু দেখাচ্ছি। তাহলে এই যে দূরের বস্তু, তার প্রতিবিম্ব কাছে থাকলে সমস্যা নেই, কাছে থাকলে এখানেই হবে, কিন্তু দূরের বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় আগে। তার মানে রেটিনার আগে যদি তৈরি হয়, তাহলে প্রতিবিম্বটা অস্পষ্ট হবে, দূরে গেলেও সমস্যা, কাছে আসলেও সমস্যা। তাহলে এখানে ইমেজ ফর্ম করছে রেটিনার আগে। মায়োপিয়ার ক্ষেত্রে দূরের বস্তুর সমস্যা, কাছের বস্তুর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কাছের বস্তুর প্রতিবিম্ব সে রেটিনাতেই তৈরি করে। আমরা স্ট্রেট করে আঁকলাম একটুখানি, যেটা তাড়াহুড়োই করছি, সময় নষ্ট করে তো লাভ নেই, যতটা দ্রুত ব্যাপারটা
কম সময় বুঝিয়ে দেওয়া যায় তোমাদের। তাহলে কাছের বস্তুর ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না, তার প্রতিবিম্ব রেটিনাতেই তৈরি হবে, কিন্তু দূর থেকে আগত যে বস্তু থেকে আগত আলোকরশ্মির যে প্রতিবিম্ব সেটা রেটিনার আগে তৈরি হয়। তাহলে কাছের বস্তু ত্রুটি নেই, দূরের বস্তু ত্রুটি, মানে কাছে অসীম দূরত্ব থেকে কোনো বস্তু আসলে সেটা অস্পষ্ট দেখবে, সেটাকে দেখতে গেলে কি করবে? তাহলে এখানে তাহলে ইমেজটাকে পাঠাতে হবে, এখানে দূরে পাঠাতে হবে। তাহলে ইমেজ ভ্রম হতো কোথায়? পিতে, লেন্সটা না বসালে হতো পিতে, লেন্স বসালে কোথায় হচ্ছে কিউতে, দূরে পাঠিয়ে দিয়েছে। তাহলে একটা আমরা অবতল লেন্স বা অপসারী লেন্স ব্যবহার করব। ওকে, অবতল লেন্স বা অপসারী লেন্স ব্যবহার করব। এটা অ্যাকচুয়ালি দূরের বস্তুটাকে আমরা যদি অসীম দূরত্ব ধরি সেক্ষেত্রে ছবিটা এরকম হতো। অসীম দূরত্বের ক্ষেত্রে এটা লেন্সটা, সেক্ষেত্রে অসীম দূরত্ব থেকে আসছে মানে সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি হয় সেক্ষেত্রে তাদের ফোকাস হওয়া উচিত এখানে লেন্সের, কিন্তু হতো তার ফোকাস হচ্ছে আগে। তো এবার এটা হচ্ছে মায়োপিয়ার ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে বা এটা অনেক দূরের কোনো বস্তু, সেটা কোনো একটা বিন্দু বস্তু হিসেবে ধরেছি আর একটা বিস্তৃত বস্তু হিসেবে ধরে দুটো ছবি আঁকা যায়। তো এবার দূর করতে গেলে কি করতে হবে সেটা আমরা দেখি। তাহলে মায়োপিয়া কি? দূর থেকে আগত কোনো বস্তুর প্রতিবিম্ব অস্পষ্ট, কিন্তু কাছের প্রতিবিম্ব বস্তুর প্রতিবিম্ব স্পষ্ট। ওকে, তো এবার আমরা তাহলে দেখে নিই ত্রুটি দূর করার কিছু উপায়। মায়োপিয়াকে দূর করতে গেলে কিছু উপায় না, কিভাবে করব? এই হলো আমাদের চোখের লেন্স, এখানে চোখের লেন্সটা আছে, অক্ষি গোলকটা আমরা এঁকে ফেললাম। একটা মোটামুটি ভাবে একটা চোখের অংশটা দেখিয়ে দিই। যা হয়েছে হয়েছে, ভালোই হয়েছে। আবার আউটলাইনটি একটু ডার্ক করে দিই। হলো, এই হচ্ছে আমাদের প্রধান অক্ষ। মাঝখান দিয়ে হলো না, খুব সমস্যা। ইমেজ হতে হবে এখানে। তো সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন আসছিল তখন তার ইমেজ হচ্ছিল এখানে। এইখানে যদি একটা অবতল লেন্সকে বসিয়ে দিই, তাহলে সমান্তরাল গুলো কি হয় আমরা জানি, এর যে ফোকাস সেখান থেকে অবস্থিত হয়, দিয়ে কি হবে তার একটু বেঁকে গিয়ে উপরে গিয়ে পড়বে, তখন কিন্তু আর এটা থাকবে না, সোজা পথটা থাকলো না, কারণ এখানে একটা লেন্স বসিয়ে দিয়েছি। ওকে, তাহলে গোড়া থেকে অবস্থিত হচ্ছে, ব্যাকে দিলাম, ব্যাকে দিলাম, ব্যাকে দিলাম, যেন এখান থেকে অবস্থিত হচ্ছে, যাচ্ছিল সোজা প্রথমে এই পথে, এই পথে যাচ্ছিল, কিন্তু যে লেন্সটা বসে দিলাম সমান্তরাল রশ্মিটা একটু বেন্ড হয়ে এরম যাচ্ছিল, এরম হয়ে গেল। এবার যেই এরম হবে চোখের লেন্স সেটাকে ফোকাস করে দেবে, তার মানে দ্বিতীয় লেন্সটা না থাকলে, দ্বিতীয় লেন্স মানে অবতল লেন্স যেটা না থাকলে, এটা মায়োপিয়ার ত্রুটি দূর, মায়োপিয়া বা দীর্ঘ দৃষ্টি, হ্রস্ব দৃষ্টি দূরীকরণ বা দূরীকরণ। তাহলে এখানে কি করতে হবে, একটা নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট
অবতল লেন্স ব্যবহার করতে হবে। ছবিটা ক্লিয়ার আসছে তো, পরিষ্কার? একটু দেখে নেওয়া দরকার। হ্যাঁ, স্পষ্টই এসছে। তো যখন এই লেন্সটা ছিল না তখন প্রতিবিম্ব ছিল এখানে, যে এটা রাখলাম তারা প্রতিবিম্ব পাঠিয়ে দিল, একটু এইদিকে পাঠিয়ে দিল। কারণ যেটা করে অবতল লেন্স কি করে, যেখানে প্রতিবিম্ব গঠন হওয়ার কথা সেখানে না করে একটু পিছিয়ে দেয় পেছন দিকে। তো সেটাই হচ্ছে আমার এখানে মূলনীতি, বা এইভাবে আমরা নির্দিষ্ট, তাহলে দূর করতে গেলে কি করতে হবে, নির্দিষ্ট, এটা আমাদের অঙ্ক করে আমরা বার করতে পারি লেন্সের ক্ষমতা কত বা পাওয়ার কত বা ফোকাস দূরত্ব কত দরকার। নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন অবতল লেন্স। ঠিক আছে, তো চোখ সংক্রান্ত লাস্ট টপিক। আজকে আর আমি প্রশ্ন আলোচনা করব না, নেক্সট দিন যখন টেস্ট পেপার সমাধান করব সেখানে আমি আস্তে আস্তে বলে দেবো তোমাদের। তো তোমরা দেখতে থাকো, এবং লাইটটা টোটাল রিভিশন হয়ে গেল, লাস্ট একটুখানি আর বাকি লেন্সের ক্ষমতা, এটা বলেই আমি শেষ করে দেবো আলোচনা। তো আশা করি ছবিগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে না, এবং এঁকে নেবে ভালো করে, ছবিগুলো যেন ভালো করে করে নেওয়া হয়, এটা যেন তোমাদের মনে থাকে। লাস্ট টপিক, লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা মানে লেন্সের উপর আপতিত রশ্মিগুচ্ছকে অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করার যে ক্ষমতা, সেটাকেই বলা হচ্ছে লেন্সের ক্ষমতা। লেন্সের উপর যে আপতিত রশ্মিগুচ্ছ সে যখন পড়বে, সে সমান্তরালই বলতে পারি সেটাকে, যখন সে যে যত সহজে অভিসারী বা যত সহজে অপসারী করতে পারবে তত তার ক্ষমতা বেশি বা পাওয়ার বেশি। তো পাওয়ারের ফর্মুলা হলো পাওয়ার ইকুয়ালস টু 100/f ইন সেন্টিমিটার। এবার হলো ডায়াপ্টার ডি। লেন্সের ক্ষমতার একক কি হলো ডায়াপ্টার, এবং সূত্র কি 100/f। এফটা বসাবো সেন্টিমিটারে। যেমন আমরা যদি একটা ছোট্ট নিউমেরিক্যাল দেখি, এখানে লিখে দিই, বললাম ধরো একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেমি। একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেমি, এর ক্ষমতা কত? তাহলে পাওয়ার ইকুয়ালস টু 100/f ইন সেন্টিমিটার, তাহলে 100/20 মানে 5 প্লাস লিখতে হবে। উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব প্লাসে হয়, পাওয়ার প্লাসে হয়, ক্ষমতা প্লাসে হয়। অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব মাইনাসে হয়, পাওয়ারটাও মাইনাসে হয়। ঠিক আছে, উত্তল লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্স এর পাওয়ার পজিটিভ, আর অবতল লেন্সের শর্ট কোশ্চেনের জন্য মনে রাখবো পাওয়ার নেগেটিভ, ঋণাত্মক। ঠিক আছে, এই হচ্ছে চোখ সংক্রান্ত আমাদের আলোচনা মোটামুটি। তো
এই বিষয়গুলো একটু ফোকাসটা করে দিই, একটু লেখে একটুখানি, না ঠিকই আছে, কম কালোগুলো একটু বোঝা যাচ্ছে কম, যাই হোক। তো লেন্স সংক্রান্ত বা চোখের ফটোগ্রাফি ক্যামেরা এবং চোখের ত্রুটি যে জায়গাগুলো পড়া দরকার আমি সবই তোমাদের বলে দিয়েছি, কোনো অসুবিধা নেই। তো তোমরা ভালো করে পড়ে নাও সম্পূর্ণটা। নেক্সট দিন আলো থেকে টেস্ট পেপার সলিউশন কমপ্লিট করে দেবো, একদিনেই কমপ্লিট করবো, ঠিক করেছি। কারণ আমি কোনো প্রমাণে যাব না, যে টেস্ট পেপারে যে প্রবলেমগুলো, যে বিষয়গুলো আননোন, কিছুটা আননোন বা নিউমেরিক্যাল অঙ্কগুলো আছে শুধুমাত্র সেগুলো করাবো, বাকিগুলো করাবো না। কি বললাম? তোমরা বাকিগুলো একটু দেখে নেবে, কারণ সব প্রমাণগুলো করিয়ে দিয়েছি। আর সামনের দিনই আমি টেস্ট পেপার সলিউশন কমপ্লিট করার ইচ্ছা আছে, অঙ্কগুলো সব করিয়ে দেবো। আর কি করাবো, নেক্সট ইয়ারের জন্য যে প্রবলেমগুলো বা কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু লিখিয়ে দেবো। আজকে অনেকক্ষণ হয়ে গেছে, ভিডিওর টাইমটা 1 ঘন্টা 10 মিনিট মনে হয় হয়ে গেল। তো যাই হোক, আজকে আর ভালো লাগছে না করাতে, তো লিখতেও ভালো লাগছে, অনেকক্ষণ ধরে লেখালেখি করলাম। তো তোমরা একটু অপেক্ষা করো, আগে ভালো করে পড়ে নাও, যেগুলো করালাম সবই তো করিয়ে দিলাম, রিভিশন মানে টোটালটাই করিয়েছি। তো ভালো করে দেখে নাও, এবং নেক্সট দিনের ভিডিওতে অবশ্যই প্রশ্ন থাকবে এবং টেস্ট পেপার সমাধান একদিনেই একটা ভিডিওতেই কমপ্লিট করব। আমি সব কিছু করাবো না, দেখে নেবো আমি টেস্ট পেপারে কোন কোন প্রশ্নগুলো আছে, সেগুলো গুরুত্বপূর্ণ জায়গাটা একটু তোমাদের বলে দেবো। আর একটা যেটা করব, আর অন্যগুলো যেমন পেজ ওয়াইজ ধরে ধরে করছিলাম, একবার সেটা শুধু অঙ্কগুলো মেনলি করব, আর কোশ্চেনগুলো তোমাদের বলে দেবো কোনগুলো ভালো করে করতে হবে। সামনের দিন 1.5 ঘন্টা হলেও আমি একদিনের মধ্যে কমপ্লিট দেবো, ঠিক আছে? তো যাই হোক, আলোটা আশা করি তোমাদের সম্পূর্ণ সবকটা ভিডিও ভালোই লেগেছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। আর ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ছবিগুলো তো প্র্যাকটিস করা। আর তাও মুখে বলে দিচ্ছি, ডেল্টা সমান I1 + I2 - A, F = R/2, সমান্তরাল কাঁচ ফলক, এই 3টে প্রমাণ বারবার প্র্যাকটিস করবে। আর লেন্সের আর অবতল দর্পণ গঠিত প্রতিবিম্বের ছবিগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। মেনলি বিবর্ধক লেন্স হিসাবে এবং বিবর্ধক দর্পণ হিসাবে ব্যবহার, বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করা হয় উত্তল লেন্স, ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে। আর বিবর্ধক দর্পণ হিসাবে যেটা ব্যবহার করা হয় সেগুলো ছবিগুলো প্র্যাকটিস করবে। আর ডেফিনেশনের মধ্যে আলোক বিচ্ছুরণ, আলোক বিক্ষেপণ, বিক্ষেপণের 2-3টে প্রশ্ন যেগুলো আলোচনা করে দিয়েছি মুখে মুখে, আমাদের রেলের সূত্র দিয়ে, এগুলো একটু দেখে নেবে বই থেকে। ওকে, তো এইগুলো আপাতত পড়ো আর ছবিগুলো একটু প্র্যাকটিস করো, আর অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য, যেখানে আমি কোশ্চেন এবং টেস্ট পেপার নিউমেরিক্যাল সলভ কমপ্লিট তোমাদের দিয়ে দেবো। আশা করি তোমাদের ভালো লাগছে, তোমরা দেখতে থাকো এবং ভালো করে পড়তে থাকো, মন দিয়ে পড়ো। সময় কিন্তু আস্তে আস্তে কমে আসছে, তোমাদের রিভিশন যাতে করতে পারো, সম্পূর্ণটা আরেকবার লিখে নিতে পারো বা আরও ভালো করে প্র্যাকটিস করতে পারো, বুঝে নিতে পারো, তার জন্যই আমার এই উদ্যোগ। তো তোমরাও ভালো করে পড়ো, সেটা আমি যদি বুঝতে পারি ভালো করে পড়ছো তাহলে আমারও ভালো লাগবে। আর কমেন্টে জানাবে কেমন লাগছে বা পড়তে কেমন লাগছে, টপিকগুলো কেমন, তোমরা আরও বেশি বুঝতে পারছো কিনা সেটাও একটু জানিও, ঠিক আছে? আজকে বলেই শেষ করছি, আবার নেক্সট দিন আবার টেস্ট পেপার সমাধান এবং গাণিতিক সমস্যা এবং প্রশ্ন, যেটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের চাহিদা, তোমরা বলেছো তোমাদের দরকার, সেটা আমি অবশ্যই দেবো সামনের দিন, ঠিক আছে? আজকে এই বলে শেষ করছি।